শাহিন, আপনাকে স্বাগত। শাহিন, একটু জানাবেন যে যে অবস্থা চলছে দক্ষিণ পূর্বাঞ্চলে, আসলে এই মুহূর্তে পরিস্থিতি কি, এখন পর্যন্ত কতজনের প্রাণহানি হলো? জাফর, আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে ২৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিনের টানা এই বৃষ্টির ফলে পাশাপাশি সৃষ্ট বন্যা এবং পাহাড় ধসের কারণে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং পাহাড়ি যে ঢল সেটি অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বিভাগে যে কয়েকটি নদ নদী রয়েছে সবগুলোর পানি বৃদ্ধি পেয়েছে এবং সব নদীর পানি কিন্তু ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই সংক্রান্ত আরও কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিই। বিশেষ করে এই যে চট্টগ্রাম বিভাগের এই যে বন্যা পরিস্থিতি যেটি চলছে, সেটিতে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং বান্দরবানে আমরা দেখেছি, বান্দরবানের লামায় একই এই পরিবারের ৩ জন মারা গেছেন। সেটি লামায় পাশাপাশি আরও একটি পাহাড় ধস হয়েছে, দুটি পাহাড় ধস হয়েছে। দুটি পাহাড় ধসের কারণে মোট ৫ জন মারা গেছেন। পাশাপাশি এই যে বন্যা, সেটা করে করে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার কারণে তারা মানবতর জীবনযাপন করছেন। বিশেষ করে এই অঞ্চলের ভিতর দিয়ে যেসব রাস্তা প্রবাহিত হয়েছে সেই সব রাস্তার উপর দিয়ে পানি উঠে গেছে এবং মানুষের যাদের ঘের পুকুর সহ যেসব জায়গায় মানুষ চাষাবাদ করেন সেসব জায়গার মাছ বিভিন্ন জায়গায় চলে গেছে। মানে এতে করে মানুষের জীবনযাপন অনেকটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়েছে। পাশাপাশি যে এইসব এলাকায় তো প্রচুর পরিমাণ ফসল হয়ে থাকে, সে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। শুধু কিন্তু এটি নয়, দেশের আরও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির কারণে আমরা দেখেছি ৯ মাস বয়সী একটি শিশু ঘরের মধ্য থেকে ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে পানিতে ডুবে মারা গেছে। নানার সাথে হেঁটে যাওয়া নাতি ড্রেনে ডুবে মরে গেছে। সো আলটিমেটলি এই বন্যায় কিন্তু বৃষ্টি পরিস্থিতির কারণে বেশ বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। একটু জানাবেন, মূলত পাহাড় ধস যে কারণে হচ্ছে তার একটা অন্যতম কারণ পাহাড় কেটে ফেলা, একটা হচ্ছে বৃক্ষ নিধন করা। সো এই বিষয়ে সরকারের পদক্ষেপ কি পাহাড় রক্ষার ব্যাপারে, কিংবা এই ভূমিধস যাতে না হয় সেটি আটকানোর জন্য? এই যে পরিবেশের কিন্তু প্রতিনিয়তই এই যে আবহাওয়ার যে পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর সঙ্গে বাংলাদেশেও কিন্তু এর এক ধরনের ভুক্তভোগী এবং এর অন্যতম হচ্ছে পরিবেশকে কিন্তু আমরা নিজেরাই নিজেদের হাতেই আসলে ধ্বংস করছি। এই যে পাহাড় 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 কেটে বসতি যখন আমরা স্থাপন করছি, পাহাড়ের একটা পাশ যখন কেটে ফেলছি, তখন কিন্তু স্বভাবতই এই বৃষ্টি হলে যখন বৃষ্টির পানি গড়িয়ে পড়ে তখন কিন্তু এই পাহাড়গুলো সেই মাটি সহ সেগুলো নেমে আসে। হ্যাঁ, পাশাপাশি পাহাড় যেমন আমরা কাটছি, তার সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সমান তালে পরিবেশের দিকে খেয়াল না করে আমরা গাছ কাটছি। এরই প্রেক্ষিতে সারা দেশে বা দেশে যখন এমন পরিস্থিতি, আজকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী একটি বৃক্ষরোপণ এবং বৃক্ষ অভিযানের উদ্বোধন করেছেন এবং এই সংক্রান্ত আমাদের সহকর্মীরা একটি প্রতিবেদন করেছেন, আমরা একটু দেখে নিই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উষ্ণ হচ্ছে পৃথিবী। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। সম্ভাব্য ক্ষতি মোকাবেলার অন্যতম উপায় বৃক্ষরোপণ। দেশে ২৫% বনভূমি থাকার আদর্শ মান থাকলেও রয়েছে মাত্র ১৫%। এমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী আয়োজনে তারেক রহমান বলেন, গাছ লাগানোই হতে পারে সুন্দর পৃথিবীর জন্য বিনিয়োগ। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারি হয়ে। ওই দুলহাজারিয়াতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 2-3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন।
পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে। বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থান শীর্ষক প্রতিবেদনের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয় প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। যুগ যুগ ধরে বাস্তু সংস্থানের অংশ হয়ে ওঠা মা বৃক্ষ রক্ষার আহ্বান জানান সরকার প্রধান। পাহাড় কাটা, বন্যপ্রাণী নিধন প্রতিরোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে উন্নয়ন এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। উদ্বোধনী আয়োজনে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক 2025 তুলে দেওয়া হয়। সামাজিক বনায়নের অংশীজনদের মধ্যেও লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে পরিবেশ ও বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন তারেক রহমান। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। আমরা পরিবেশ নিয়ে এসে আমাদের সহকর্মীর করা প্রতিবেদনটি প্রধানমন্ত্রী কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, বিশেষ করে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে যে বৃক্ষ নিধনের কথা সেটিও তিনি মেনশন করেছেন। একটু জানাবেন যে এই যে আজকে তিনি যে বৃক্ষ মেলার উদ্বোধন করলেন, এখানে আসলে কি কি বিষয় থাকছে, তিনি মূলত কোন দিকগুলোতে গুরুত্ব দিয়েছেন? তিনি বিশেষত আপনি যেটি বলছিলেন যে আমরা যখনই দেশের দেখি যে যখনই কোনো উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়, উন্নয়ন কাজে হাত রাখা হয়, তখনই কিন্তু পরিবেশকে বাদ দিয়ে বা পরিবেশকে ক্ষতি করে কিন্তু সেই উন্নয়নটি করা হয়। তিনি এই বিষয়টিতে বেশ জোরদার করেছেন, বলেছেন যে তার সরকার আগামী দিনে যেসব উন্নয়ন কর্মকাণ্ডে হাত দেবেন, উন্নয়ন কাজ করবেন, সেগুলোতে তিনি পরিবেশের কোনো ক্ষতি করবেন না। এ সংক্রান্ত আমরা কিছু প্রধানমন্ত্রীর তথ্য দেখে নেই। তিনি তার বক্তব্যে পরিবেশের কোন কোন বিষয়গুলোতে জোর দিয়েছেন আমরা সেগুলো একটু দেখে নেই। বিশেষ করে তিনি বলেছেন, পরিবেশই উন্নয়নের মূল ভিত্তি। পরিবেশকে আলাদা কোনো পার্ট বা পরিবেশের উন্নয়নকে তিনি আলাদা কোনো কর্মযোগ্য হিসেবে দেখছেন না, পরিবেশকে মূল সাবজেক্ট হিসেবে রেখে পাশাপাশি উন্নয়নের দিকে তিনি সামনের দিকে ফোকাস করবেন এবং তার সরকারের যারা অংশ রয়েছেন তারাও যেন সেই বিষয়টি খেয়াল রাখেন, তিনি সেই দিকে আহ্বান জানিয়েছেন। প্রকৃতির সঙ্গে সম্পর্ক কোনোভাবেই বিচ্ছিন্ন করা যাবে না। ক্রমান্বয়ে আসলে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে যে প্রাকৃতিক দুর্যোগ বয়ে আসতেছে এবং এরই মধ্যে আমরা কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই রয়েছি। সামনের দিনগুলোতে প্রকৃতিকে রক্ষা করে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে উন্নয়নে তিনি তাগিদের কথা বলেছেন। পাশাপাশি আগামী দিনগুলোতে শুধু সভা সেমিনারে এই আহ্বান জানানো হবে তা না, প্রকৃতিকে রক্ষায় এই সরকার কঠোর হবেন এবং প্রকৃতি যারা ধ্বংস করবেন, প্রকৃতি যারা নষ্ট করবেন তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারও তিনি কিন্তু উচ্চারণ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি আজকে আরও অন্য একটি অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় যিনি মন্ত্রী রয়েছেন তিনি বলেছেন যে দুর্যোগ মোকাবেলায় এ সরকার ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, তারা তাদের যে সক্ষমতা রয়েছে সেটি তারা বাড়িয়েছেন এবং সামনের দিনগুলোতে সেই প্রস্তুতি তারা আরও উত্তরোত্তর বৃদ্ধি করার তাদের প্রচেষ্টা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। জি শাহিন, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী দ্রুলা হাজরা থেকে কিন্তু তার যে বৃক্ষরোপণ অভিযান 25 কোটি 5 বছর সেটি উদ্বোধন করেছেন এবং সেটিও তিনি কিন্তু মূলত সেখানে যে গাছ কাটা হয়েছে এটি জেনেই সেখানে তার কর্মকাণ্ডটি তিনি শুরু করেছেন। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহিন আলম, জানাচ্ছিলেন আজ যেই দক্ষিণ পূর্বাঞ্চলে যেই বৃষ্টিপাত এবং পাহাড় ধসে মানুষের মৃত্যু, পাশাপাশি পরিবেশ রক্ষা সরকারের যে পদক্ষেপ সে বিষয়ে বিস্তারিত।